একজন সাধারণ মানুষের কষ্টার্জিত উপার্জনের 100 টাকা থেকে 40 থেকে 45 টাকা নিয়ে যাবে সরকার। 40 থেকে 45 টাকা নিয়ে যাবে সরকার। আমাদের উপরে কি কোনো বোঝা চাপাতে চাইছে, নাকি যেভাবে মূল্যস্ফীতি বেড়েছে সেটা কমানোর কোনো উদ্যোগ আছে? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে সাংবাদিকদের যে অবস্থান, সম্মান যিনি হোল্ড করেন এমন কোনো ব্যক্তিকে সরাসরি থাপ্পড় মারা আর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে সাংবাদিকদের যে অবস্থান সরাসরি, তাতে এই দুটির মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, বাংলাদেশের সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ, এই দুজনকে আর বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা বাংলাদেশ থেকে পালিয়েছে। নির্বাচনটাই যেন না হয়, সেজন্য অনেক আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেটা ছিল যে নির্বাচন যেন না হয়, নির্বাচন করা যাবে না, এই ধরনের একটা প্রক্রিয়া শুরু করেছিল। আর সেজন্য বিরোধী দল ইলেকশনে আসবে না, কারণ তারা জানে ইলেকশন তো হবেই না, কাজেই তারা ইলেকশনে আসবে না। অনেকেই আমাকে পরামর্শ দিয়েছেন ভারতের বিরুদ্ধে কথা বলো না। বিএনপির নেতা, সর্বোচ্চ নেতা, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে গুম করে বাংলাদেশ থেকে ভারতে পাঠানো হলো। ভারতের দায় আছে না? বাংলাদেশের নাগরিক কিভাবে গুম করে তাকে ভারতে নিয়ে যায়? নিশ্চয়ই ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে জড়িত ছিল। এটা ভারতের রয়ের প্রেসক্রিপশন ইমপ্লিমেন্ট করছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পাশে থাকা রয়ের দালালেরা। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের নতুন অর্থ বছরের যে বাজেট প্রণয়ন করা হয়েছে বা প্রস্তাব করা হয়েছে, সেটাকে কেন্দ্র করে কিন্তু গণমাধ্যমের অনেক নিউজই বের হয়েছে যে এই বাজেটে সাধারণ জনগণের লাভ হবে না, অর্থাৎ সাধারণ জনগণ এই বাজেটের কারণে নাভিশ্বাস উঠে যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই বাজেটকে কেন্দ্র করে এক বিস্ময়কর তথ্য উপস্থাপন করেছেন রাজনৈতিক বিশ্লেষক সাকিব আনোয়ার। তো দর্শক, তিনি সেখানে বলেছেন জুলাই থেকেই সাধারণ জনগণের আয়ের 100 টাকায় 40 থেকে 45 টাকা সরকারকে দিতে হবে। দর্শক, কথাটা কিন্তু সহজ নয়। বিষয়টি পুরোপুরি বোঝার জন্য আজকের নিউজটি সম্পূর্ণ দেখুন। সেই সাথে প্রিয় দর্শক, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন, সেটি হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সাংবাদিকদের থাপ্পড়। প্রিয় দর্শক, কথাটি শুনে অবাক হলেও হ্যাঁ, এটাই ঘটেছে গতকাল অর্থাৎ শুক্রবার সংবাদ সম্মেলনে। তো প্রিয় দর্শক, এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বলবো না। ভিডিওর শুরুতেই যে অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। এই বাজেটের ইফেক্ট একজন সাধারণ মানুষের উপরে কীভাবে পড়বে, আমার উপরে কীভাবে পড়বে, আপনার উপরে কীভাবে পড়বে? সরকার আমাদের উপরে কি কোনো বোঝা চাপাতে চাইছে, নাকি যেভাবে মূল্যস্ফীতি বেড়েছে সেটা কমানোর কোনো উদ্যোগ আছে? এই বিষয়গুলো খুব সহজে আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করব। পাশাপাশি আমি বাজেটের উপরে নিশ্চয়ই লিখব, আমার কলামগুলোর লিঙ্ক আমি আমার চ্যানেলে দিয়ে দিব, আমার লেখাগুলো আপনারা সেখান থেকে পড়ে নিতে পারেন। আমরা যদি খুব সহজ ভাষায় বলি, খুব সহজ ভাষায়, তাহলে এই বাজেটের মাধ্যমে, বাজেটটা যদি বাস্তবায়ন করে সরকার, তাহলে একজন মানুষের, একজন সাধারণ মানুষের, আমার আপনার একজন সাধারণ মানুষের কষ্টার্জিত উপার্জনের 100 টাকা থেকে 40 থেকে 45 টাকা নিয়ে যাবে সরকার। 40 থেকে 45 টাকা নিয়ে যাবে। একটা উদাহরণ থেকেই আমরা সরকারের অ্যাটিটিউডটা বুঝতে পারবো। আমরা মোবাইলে কথা বলি, কল রেট এবং ইন্টারনেট ব্যবহার করি, অর্থাৎ মোবাইলের যে কোনো সেবার ক্ষেত্রে সরকার যে ভ্যাট এবং সম্পূরক শুল্ক বসিয়েছে, তাতে 100 টাকা রিচার্জ করলে ভ্যাট এবং সম্পূরক শুল্ক কেটে নেওয়ার পর 69 টাকা 35 পয়সা আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ 30 টাকা 65 পয়সা, 100 টাকায় 30 টাকা 65 পয়সাই সরকার কেটে নেবে। এটাই সরকারের অ্যাটিটিউড। এটা সব ক্ষেত্রেই, সকল ক্ষেত্রেই সরকার এই অ্যাটিটিউডটা দেখিয়েছে এবং সরকার কোথাও কোথাও ট্রিক্স করার চেষ্টা করেছে। একটা ছোট উদাহরণ দিই, যেমন সুইচ, সকেট ও হোল্ডার ইত্যাদি উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো হয়েছে। 5% থেকে করা হয়েছে 1%। কাঁচামাল আমদানিতে 5% থেকে শুল্ক কমিয়ে 1% করা হয়েছে, কিন্তু এখানে আবার 15% ভ্যাট আরোপ করা হয়েছে। অর্থাৎ আপনি কাঁচামাল আমদানি করবেন, কাঁচামাল আমদানি করবার পর আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন, তৈরি হবার পর তার উপরে আবার 15% ভ্যাট যুক্ত হবে। তার মানে এখানে 4% কমানো হয়েছে আমদানি শুল্ক, কিন্তু আবার 15% ভ্যাট আরোপ করা হয়েছে। মানে 11% সরকার বেশি নেবে আপনার কাছ থেকে। একজন গ্রাহক, যিনি ভোক্তা, যিনি সেই সুইচটা কিনছেন কিংবা সকেট কিনছেন, হোল্ডার কিনছেন, তাকে 11% বেশি দিয়ে কিনতে হবে। এভাবেই সরকার আমাদের কাছ থেকে অতিরিক্ত শুল্ক, অতিরিক্ত ভ্যাট আদায় করার জন্যই এই বাজেটটা ঘোষণা করা হয়েছে। সরকার চাপে আছে, অর্থনৈতিক একটা মহা বিপর্যয়ের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, কিন্তু সেই ব্যাপারে সরকারের কোনো ধরনের উদ্বেগ নেই, কোনো ধরনের উদ্বেগ নেই। কারণ মেগা প্রকল্পে মেগা খরচ সেটা তারা জারি রেখেছে, সেটা তারা করবে। ঋণ করে হলেও সেটা তারা করবে। ঘাটতি রাখা হয়েছে, ঘাটতি বাজেট যেটা করা হয়েছে সেটা অভ্যন্তরীণ সোর্স, অর্থাৎ বাংলাদেশের ব্যাংকগুলো থেকে সরকার ঋণ নেবে, বিদেশ থেকে তারা ঋণ নেবে এবং এই ঋণের পরেও, এই ঋণ করার মধ্য দিয়েও তারা মেগা প্রকল্পগুলো চালু রাখবে। কারণ মেগা প্রকল্পে মেগা লুটের ব্যবস্থা আছে এবং
এই মেগালুটের সুযোগ তৈরি করে দিয়ে সরকার তার খুঁটি, তার অলিগারদের সন্তুষ্ট রাখার চেষ্টা করবে, কারণ অবৈধভাবে ক্ষমতায় থাকতে তার এই ক্ষমতার খুঁটিগুলোকে অসন্তুষ্ট করা যাবে না। এই কারণে জনগণের পকেট কেটে মেগা প্রকল্পগুলো চালু রাখা, এমনকি নতুন নতুন প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এই বাজেটে সেটাই ঘোষণা করা হয়েছে। এমনকি আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে জমাকৃত টাকার উপরেও আবগারি শুল্ক বাড়ানো হয়েছে। সরকারের আয় ব্যয়ের হিসাবটা আমরা একটু দেখি। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। 5,41,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর আদায় করবে 4,80,000 কোটি টাকা, এনবিআর বহির্ভূত খাত থেকে 15,000 কোটি টাকা, এবং কর ব্যতীত প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 46,000 কোটি টাকা। এনবিআর জনগণের কাছ থেকে 4,80,000 কোটি টাকা আদায় করবে, এই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিছুক্ষণ আগে যে মোবাইল রিচার্জের কথা বলছিলাম, 100 টাকা রিচার্জ করলে সেখান থেকে সরকার 30 টাকা 65 পয়সা নিয়ে যাবে, 30 টাকা 65 পয়সা নিয়ে যাবে। এরপরেও আপনি যে 100 টাকা যে রিচার্জ করলেন, ওটা আপনার ইনকাম ছিল, ওই আয়ের উপরেও আপনাকে আবার বছর শেষে কর দিতে হবে, ট্যাক্স দিতে হবে। এবং এগুলো যদি যোগ করা হয় তাহলে দেখা যাবে সরকার 100 টাকা থেকে আমাদের কাছ থেকে 40 থেকে 45 টাকায় নিয়ে যাচ্ছে। এখানে বলা হচ্ছে অনুদান ছাড়া বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা। 2,56,000 কোটি টাকা বাজেট ঘাটতি, অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় বেশি। তবে অনুদান সহ সামগ্রিক ঘাটতি দাঁড়াবে 2,51,000 কোটি টাকা। 2.5 লাখ কোটি টাকা ঘাটতি বাজেট। এই ঘাটতিটা তারা মেটাবে 1,27,200 কোটি টাকা বৈদেশিক ঋণ নেওয়া হবে। 1,27,200 কোটি টাকা বৈদেশিক ঋণ নেওয়া হবে। এই ঋণের বোঝাও চাপবে জনগণের উপরে। এছাড়া অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,60,000 কোটি টাকা। 1,60,000 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে 1,37,500 কোটি টাকা, যেখানে বাংলাদেশের ব্যাংকগুলো এখন প্রায় দেউলিয়া হওয়ার পথে। প্রত্যেকটা ব্যাংকে তারল্য সংকট চলছে এবং ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে প্রতিদিন ধার করে চলছে। এই অবস্থায় বাংলাদেশের ব্যাংকগুলো থেকে 1,37,000 কোটি টাকা সরকার নেবে, 1,37,500 কোটি টাকা। তার মানে ব্যাংকে আরও বেশি মাত্রায় তারল্য সংকট দেখা দিবে। অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে সাংবাদিকদের যে অবস্থান, সম্মান যিনি হোল্ড করেন এমন কোনো ব্যক্তিকে সরাসরি থাপ্পড় মারা, আর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে সাংবাদিকদের যে শুক্রবারের অবস্থান সরাসরি, তাতে এই দুটির মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। এবং বহুদিন পর দেখলাম আমরা যে সাংবাদিকরা অন্তত এই বিষয়টিকে কেন্দ্র করে, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের উপরে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টিকে কেন্দ্র করে তাদের যে অবস্থান, এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। যদিও সরকারপন্থী কিছু উচ্ছিষ্টভোগী সাংবাদিক বা তাদের সংগঠন তারা কোনো ধরনের প্রতিবাদ করেনি, এর বাইরে সব ধরনের সাংবাদিক সংগঠন এবং সিনিয়র সাংবাদিকরা এর প্রতিবাদ করেছেন। যাই হোক, শুক্রবার সংবাদ সম্মেলনের অর্থমন্ত্রীর সাথে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। খুব স্বাভাবিকভাবেই তার থাকার কথা। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক প্রথমেই অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বললেন, যেহেতু বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার উপরে যে নোটিশটি জারি হয়েছে বা অলিখিত নির্দেশনা জারি হয়েছে, সেটি এখনো প্রত্যাহার করা হয়নি। আমরা গভর্নরের কোনো বক্তব্য শুনতে চাই না, অথবা তিনি যেন কোনো বক্তব্য না দেন। এবং আমি মনে করি এই কথার মধ্য দিয়ে অর্থমন্ত্রীকেও এক ধরনের জোরালো প্রতিবাদ জানানোর বিষয়টি প্রকাশ ঘটে। তার কারণ অর্থমন্ত্রীও বলেছিলেন যে পৃথিবীর কোন কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকরা প্রবেশ করতে পারেন, গভর্নরকে সমর্থন করে বলেছিলেন। একই কথা বলেছিলেন সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তো যাই হোক, শুক্রবার সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী নিরুপায় বাজেট সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে যদি সাংবাদিকরা না থাকেন, তাহলে সংবাদ সম্মেলনই বা কীভাবে হতে পারে। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ইশারা করলেন, তিনি কোনো ধরনের কোনো বক্তব্য দেননি। এবং এই ধরনের সংবাদ সম্মেলনে অবশ্যই ব্যাংক খাত সংশ্লিষ্ট মূল্যস্ফীতি সহ অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পাশাপাশি আরও অন্যান্য মন্ত্রণালয় যারা দায়িত্বে থাকেন তারাও নানান ধরনের উত্তর দেন। তো তিনি একেবারে চুপ করে রইলেন। এর অপমান আর কি হতে পারে? যদিও এতে তাতে কিছু যায় আসে না। এবং এই গভর্নর আব্দুর রউফ তালুকদার সাহেবই বলেছিলেন মাত্র কিছুদিন আগে যে তিনি তার 26 বছরের জীবনে অর্থনীতির এরকম করুণ দশা আর কখনো দেখেননি। সেই গভর্নরই কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের উপরে অলিখিত নির্দেশনা জারি করলেন। কেন করলেন সেটিও আমরা জানি। এই নিয়ে কথা হয়েছে অনেক। সেই নির্দেশনাটা এখনও উইথড্র করা হয়নি, প্রত্যাহার করা হয়নি। সাংবাদিকরা যদিও আলটিমেটাম দিয়েছিলেন যে বাজেটের আগেই এই নির্দেশনা প্রত্যাহার করতে হবে, নইলে তারা কঠোর কর্মসূচিতে যাবে। তো সরকারের পক্ষ থেকে আসলে কিছু করার কথা না, করবে কেন? বাংলাদেশ ব্যাংকের ভিতরে কি হচ্ছে না হচ্ছে এখন তো সব একে একে বের হচ্ছে। এবং নতুন যে তথ্যটি বেরোলো আপনারা জানেন যে বাজেট ঘোষণার দিনই বাংলাদেশ ব্যাংকেরই তথ্য, যেটি বলা হচ্ছে যে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ প্রথম 3 মাসে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1,82,295 কোটি টাকা। গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,45,000 কোটি টাকা। অর্থাৎ 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে 36,662 কোটি টাকা। ব্যাংক খাত সংশ্লিষ্ট যারা
তারা বলছেন, অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন যে এই যে যারা ঋণ খেলাপি তাদের ঋণকে পুনরুদ্ধার করতে 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 এই খেলাপির পরিমাণ এভাবে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বটা কোথায়, কি করছে? যদিও তাদেরকে দোষ দিয়ে লাভ নাই, সবই তো সরকারের ইচ্ছে মতন। এই যে বেনজির আহমেদ, পুলিশের সাবেক আইজি যে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন বিদেশে, এটা নিয়ে তো আর কারো কোনো সন্দেহ থাকার কথা না। তো দর্শক, দেখলেন আজকের ভিডিওগুলো। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।